হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে থাকা গল্প দ্য নাইট ট্রেন অ্যাট ড্রেউলি, রিটেন বাই, নামটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্কিন বন্ড। এই গল্পটা নিয়ে আমি এখানে ডিসকাস করব। এই গল্পটা নিয়ে এক্সপ্লেন করব বিভিন্ন ইম্পর্ট্যান্ট এরিয়া। এই গল্পটা লাইন বাই লাইন আমরা পড়বো এবং এই গল্পটার মধ্যে দিয়ে দেখব কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা আছে। ওকে, তো তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো তাদের প্রথম গল্পটাই কিন্তু সিলেবাসে যেটা আছে প্রো সেকশন থেকে, সেটা হলো এটা। এখান থেকে তোমরা 4 মার্কসের কোয়েশ্চেন্স পাবে। আমি সেটা আগের দিনকে সিলেবাস যেখানে আলোচনা করেছি সেখানে বলেছি। তো এই গল্পটা খুব মন দিয়ে পড়তে হবে। দুর্দান্ত একটা স্টোরি। রাস্কিন বন্ড সম্পর্কে তো কিছু বলার নেই, তোমরা অলরেডি জানো, অ্যামেজিং রাইটার। রাস্কিন বন্ডের জন্ম হয়েছিল 1934-এ। রাস্কিন বন্ডের লেখা আমরা সবাই খুব পছন্দ করি। তিনি প্রধানত যে ধরনের স্টাইলে লেখেন আমরা সেটাকে বলি ফার্স্ট পারসন ন্যারেটিভ স্টাইল। ফার্স্ট পারসন ন্যারেটিভ স্টাইল বা ফার্স্ট পারসন ন্যারেশন। এই যে ফার্স্ট পারসন ন্যারেশন, এটা ব্যাপারটা কিরকম ধরনের, যখন দেখবে কোনো গল্পে রাইটার এরকম ভাবে গল্পটা লিখছে আর কি, যে গল্পটার মধ্যে সে আই করে লেখালেখি করছে। আমরা জানি যে আমি, আমরা, এটাকে আমরা বলি ফার্স্ট পারসন। যখন এই বিষয়গুলো, এই ধরনের প্রোনাউনের ইউজ দেখা যায়, এখন যদি বলো তো এরম ইউজ তো অনেক গল্পেই দেখা যায়। আই উই তো র্যান্ডমলি থাকে না, আই উই হয়তো থাকে কিন্তু সেটা দেখা যায় এটা ইনভার্টেড করে রয়েছে, বাট ইনভার্টেড করে নয়, সরাসরি এমন ভাবে স্পিকার আর কি বলে যেভাবে কথাটা, যে সে যেন নিজে কাজটা করছে এরকম একটা। ফলে যার জন্য আমরা যখন পড়ি আমরা আমি করেই পড়ি, ফলে তার ফলে কি হয় যে আমরা কানেক্ট হয়ে যাই খুব তাড়াতাড়ি। আমাদের মনে হয় আমিই বোধ হয় ওখানে ছিলাম, এরকম একটা সেন্স আসে, তাই না? তো এই টাইপের যে কনসেপ্টটা, এটাকেই বলা হয় ফার্স্ট পারসন ন্যারেশন। তো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন লক্ষ্য করো, ওয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, এই যে আমি করে বলা হচ্ছে, এটার জন্যই তিনি কিন্তু বিখ্যাত ছিলেন। তার বহু বলতে পারো তার লেখাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তিনি কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কিন্তু তিনি লিখেছেন। এটার মাধ্যমে তিনি রিডারের সাথে অনেক বেশি কানেক্ট হতে পেরেছেন। আর যদি রাস্কিন বন্ডকে নিয়ে অ্যাওয়ার্ডের কথা বলি তাহলে বলতে পারো ঝুরি খানিক অ্যাওয়ার্ড পেয়েছেন। এতই ব্রিলিয়ান্ট রাইটার তিনি যে তাকে অ্যাওয়ার্ড না দিলে যেন সেই অ্যাওয়ার্ডের ভ্যালুই থাকবে না। তো তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমি এগুলো তো দেওয়া হয়েছে। ইউনাইটেড কিংডম থেকে তাকে জন লুয়েলেন রিজ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। জন লুয়েলেন রিজ খুব ব্রিলিয়ান্ট একটা, বলতে পারো যদি খুব ব্রিলিয়ান্ট রাইটার হয় তবে তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই জন লুয়েলেন রিজ তিনি কিন্তু ইউনাইটেড কিংডম থেকে পেয়েছিলেন। তো এখানে আমরা এই রাস্কিন বন্ড এত অসাধারণ একজন রাইটার, তার লেখা এই গল্পটা পড়ব। এর আগের সিলেবাসে রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পটা ছিল। যদি কেউ না পড়ে থাকো তাহলে আমি রেকমেন্ড করবো সেটাও অবশ্যই পড়ো, অসাধারণ একটা স্টোরি। তো রাস্কিন বন্ডের লেখার মধ্যে রোম্যান্টিসিজম খুবই কমন ম্যাটার। তিনি প্রায় এত সুন্দরভাবে রোম্যান্টিসিজমকে প্রেজেন্ট করেন, তো সেই সেন্স থেকে গল্প কিন্তু পড়ার একটা আলাদা মজা আমরা অনুভব করি। আর তোমাদের ক্লাস 12-এর যে সেমেস্টারে এই গল্পটা দেওয়া হয়েছে একদম বলতে গেলে উপযুক্ত টাইমে, কারণ আর কিছুদিন পরেই তোমরা কলেজ যাবে। তো এই ফিলিংটা খুব ভালোভাবে বুঝতে পারবে যেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো দেখো গল্পটা কিরকম ভাবে এগোচ্ছে। When I was at college, I used to spend my summer vacations in Dehra. ন্যারেটর বলছেন, যখন আমি কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা। আমি দেহরা মানে দেহরাদুনে তিনি তার সামার ভ্যাকেশনের টাইমটা স্পেন্ড করতেন। মনে রাখবে এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ পেতে পারো, যেখানে বলা হচ্ছে যে ন্যারেটর কোথায় থাকতেন না কোথায় পড়ছেন, কলেজে পড়ছেন, তারপরে তিনি কোথায় যাচ্ছেন না সামার ভ্যাকেশনের জন্য, সামার ভ্যাকেশনটাকে স্পেন্ড করার জন্য যাচ্ছেন দেহরাতে, এরকম তিনি ইউজুয়ালি যেতেন। তো এই যে কোন রিজনের জন্য যেতেন সেটাও বলা হয়েছে, এটাকে খেয়াল রাখবে, সামার ভ্যাকেশনটাকে স্পেন্ড করার জন্য। আর দেহরাদুনে যেতেন, সেটা কোথায় যেতেন? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, দেহরাদুনে তার গ্র্যান্ডমায়ের বাড়ি, সেখানে তিনি যেতেন। তো এগুলো কিন্তু সমস্তটাই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ পেতে পারো। তারপর I would leave the plains early in May and return late in July. তার যে টাইম স্প্যানটা, যে সময়কালের জন্য ইউজুয়ালি তিনি যেতেন সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। বলছেন আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে মাসের শুরুর দিকটাতে তিনি, প্লেন্স মানে সমতল ভূমির অঞ্চল ছেড়ে তিনি চলে যেতেন এবং তারপরে ফিরে আসতেন, রিটার্ন করতেন কোন সময়তে? লেট ইন জুলাই মাসের শেষের দিকটাতে।
তো এখানে তাহলে আমরা যদি দেখি যে মান্থ ওয়াইজ যাই, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে মে, তারপরে জুন, তারপর জুলাই, এই টাইম স্প্যানটা কিন্তু তিনি ওখানে স্পেন্ড করতেন। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোটখাটো স্টেশন। এই স্টেশনটা 30 মাইলস দূরে ছিল দেহরাদুন থেকে, অর্থাৎ তার ডেস্টিনেশনটা তাহলে কোথায় এটা বুঝে নাও। তার ডেস্টিনেশনটা হচ্ছে, না এটা যাচ্ছেন দেহরাদুনে, দেহরাদুনে যাওয়ার আগে একটা স্টেশন পড়ে, সেটা হচ্ছে দেউলি। এই যে দেউলি স্টেশনটা, এই স্টেশনটা এই দেহরাদুন থেকে 30 মাইলস দূরে অবস্থিত, 30 মাইলস দূরে অবস্থিত, এটা খেয়াল রাখবে। মনে রেখো মাইলস, কিন্তু কিলোমিটার লিখে দিও না যেন, বা আই মিন এমসিকিউতে পাবে ওখানে কিলোমিটার যদি দেয়া থাকে কনফিউজ হবে না, মাইলসটা কিন্তু তোমাদেরকে ওটাকে আর কি ডার্কেন করতে হবে। যাই হোক, তারপরে দেখো, ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এইখান থেকে ইন্ডিয়ান তেরাই মানে ভারতীয় যে তরাই অঞ্চল, ভূগোলে ছোটবেলায় পড়েছিলে না যে তরাই অঞ্চলের বনভূমি, সেই বনভূমিটা এখান থেকেই যেন শুরু হচ্ছে। এই সেন্সে তিনি বলেছেন বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস, প্রচন্ড ঘন জঙ্গল, হেভি জঙ্গল মানে ঘন জঙ্গল, এখান থেকে শুরু হয়। তো এই জন্য বলা হয়েছে ইট মার্কড, মানে এই পার্টিকুলার পয়েন্টটাকে তুমি, মানে এই যদি তুমি দেউলি স্টেশনটাকে দেখে নাও, তাহলে দেউলি স্টেশনটা হচ্ছে একটা মার্ক হচ্ছে, এখান থেকে তুমি ধরে নিতে পারো এখান থেকে এই বনভূমি শুরু হয়ে গেল। যাই হোক, এরপরে দেখো কি বলছেন, The train would reach Deuli at about 5 in the morning. সকালবেলাতে 5টার দিকে ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছায়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. যে সময়ে স্টেশনটা হালকা আলো জ্বলবে ওখানে, মানে মৃদু আলো, সেরকম একটা আলোর মধ্যে সেরকম ব্রাইট মানে লাইট ওখানে আমরা কিন্তু দেখতে পাই না। তো তাই তিনি বলছেন এখানে ডিমলি লিট, খুব বেশি ভালো লাইট নয়, তো হালকা হালকা আলো জ্বলছে। কি আলো জ্বলছে? ইলেকট্রিক বাল্বস এর কথা বলছেন, আর বলছেন অয়েল ল্যাম্পস। ওকে, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবং সেই সময় জঙ্গলটা কি বলছে, অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকে যে এদিকে ওদিকে জঙ্গল ভর্তি হয়ে আছে, সেই জঙ্গলটা ভিজিবল হবে, মানে তুমি দেখতে পাবে। কখন, কিরকম ভাবে, কিরকম অবস্থায় দেখতে পাবে বলছে যে এখানে বলা হচ্ছে ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোর যখন হচ্ছে, ভোরের যে হালকা আলো, সেই আলোটা যত ছড়াবে তখন সেই আলোটাকে তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তারপরে দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। দেউলি স্টেশনে কিরকম ছিল না, দেউলি স্টেশনে বলা হচ্ছে যে সেখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, লোন প্ল্যাটফর্ম, একটা লোনলি প্ল্যাটফর্ম, নির্জন প্ল্যাটফর্ম, লোকজন সেরকম একটা নেই। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস আছে, আর কি আছে, অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং সেখানে আছে ওয়েটিং রুম, যাত্রীদের জন্য ওয়েটিং রুম রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। এই স্টেশনটা একরকম বলতে পারো সেরকম কিছু এখানে দেখি না আমরা, খুব বেশি যে ভিড় ভাট্টা এরকম ব্যাপার এখানে নেই। তো সেই জন্যই এই স্টেশনে বলছেন রাইটার যে বোস্টেড মানে যেন সে একটা কোথাও অহংকার বোধ করে যে আমার, হ্যাঁ এইগুলো আমার আছে, এরকম একটা সেন্সে তার মধ্যে একটা কোথাও মানে আনন্দ আসে এইগুলোতে, যে হ্যাঁ একেবারে ফাঁকা স্টেশন তো আমার নয়, এগুলো অ্যাটলিস্ট আছে। কি আছে? একটা টি স্টল আছে, চায়ের দোকান আছে একটা, আর ফ্রুট ভেন্ডার আছে, একজন ফল বিক্রেতা। মনে রাখবে এগুলো কিন্তু সব এমসিকিউ এর জায়গা। কি কি ওখানে রয়েছে, আর কি আছে? অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, কিছু আছে কুকুর, যেগুলো স্ট্রে ডগস, যেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরকম ধরনের কুকুর আছে। নট মাচ এলস, এর বাইরে আর সেরকম একটা কিছু নেই। কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ ট্রেন ওখানে শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, মানে দাঁড়ায়, এটাই হচ্ছে ওখানকার রুল, যে ট্রেন যদি ওই স্টেশনে আসে 10 মিনিটের বেশি থাকে না, 10 মিনিটস দাঁড়ায়। তো তারপরে বলছে দেখো, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, এরপরেই সেটা কিন্তু দ্রুত গতিতে ফরেস্টে প্রবেশ করে। তাহলে ফরেস্ট মানে ওই তেরাই যে অঞ্চল, সেই তেরাই ফরেস্টে প্রবেশ করার আগে 10 মিনিট এখানে ট্রেনটা কিন্তু হল্ট করে। তারপরে কি বলছে, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো, কেন ট্রেনটা ওই স্টেশনে দাঁড়ায়, কেন দাঁড়ালো সেখানে সেটা আমি জানি না। ন্যারেটর বুঝতে পারছেন না কেন দাঁড়ালো। এবার আমাদের মনে হতে পারে এরকম কথা তিনি কেন বলছেন, দেখো পরে এক্সপ্লেন করছেন। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে তো কিছুই হয় না। এই কেমন স্টেশন, কিছুই হয় না। আমরা যখন স্টেশনে যাই তখন কি দেখতে পাই, যে লোকজনের ভিড় ভাট্টা, হ্যাঁ এ ওকে ডাকছে, সে ওকে ডাকছে, এরকম একটা ব্যাপার, হুড়োহুড়ি, দোকানপাট খুলেছে, এটা সবসময় হইচই ব্যাপার, তাই না? এসব কিছু ওখানে নেই, একদমই অদ্ভুত ধরনের একটা স্টেশন।
nobody got off the train and nobody got in, না সেখানে কোনো লোক প্রবেশ করে ট্রেনের মধ্যে, না কেউ ট্রেন থেকে নামে। একদমই অদ্ভুত ব্যাপার। তারপরে দেখো বলছে there were never any coolies on the platform, সেখানে প্ল্যাটফর্মে কোনো কুলিও নেই। আরে থাকবে কি করতে, যদি লোক যদি ওখানে না নামে কুলি করবেটা কি? তো সেই যে ব্যাপারটা যে কুলি ওখানে নেই, তাহলে অবস্থা সিচুয়েশনটা একটু জাস্ট বোঝার চেষ্টা করো। কেউ যদি এরকম বিশাল মানে অনেকগুলো বাক্স টাক্স নিয়ে ওখানে যায় কখনো, তা সে কি করবে বেচারা, কুলি তো পাবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিন্তু অদ্ভুত বিষয় এটাই যে কেউ যায়ই না ওখানে, সেটাই ন্যারেটর এখানে হাইলাইট করছেন। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, কিন্তু তাও ট্রেনটা ওখানে পাক্কা 10 মিনিট ওখানে কিন্তু ট্রেনটা দাঁড়ায়। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টা বাজে। দেখো আগেকার দিনের সময়, সেই সময়তে এরকম ভাবে ট্রেন চলতো, তোমরা দেখেছো ঘন্টা বাজছে, কেউ ফ্ল্যাগ নাড়াচ্ছে, তারপরে ওই বাঁশি বাজছে, এরকম বিষয়গুলো আমরা দেখেছি, আমরা মুভিতে তো দেখতেই পাই এরকম টাইপের। জাস্ট ওই যে মুভিতে যে সিনটা দেখতে পাও সেই সিনটা ইমাজিন করো। তো অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টা বাজে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড কি করে, গার্ড তখন তার ওই বাঁশিটা বাজায়। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লিফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তারপরে কি হয়, এই দেউলি স্টেশনটা পিছনে পড়ে যায়, মানে ট্রেনটা এগিয়ে যায়, স্টেশনটা পিছনে পড়ে থাকছে, আর সবাই যখন সেই মানে সবাই সেই স্টেশনের কথা ভুলে যায়, এর কোনো আর ভ্যালু থাকে না, একটা মানে সেরকম কোনো মিনিংই নেই যেন স্টেশনটার, এরকম একটা অর্থ এখানে কিন্তু বোঝানো হয়েছে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, এবার ন্যারেটরের মনে একটা ফিলিংস, তার ফিলিংসটা অনেক ডিপ, তিনি সেন্স করেন যে তার এইখানে মনে হয় এই দেউলি স্টেশনে হয়টা কি। behind the station walls, এই স্টেশন ওয়ালের পিছনে কি হয়, স্টেশনের দেয়ালগুলোর পিছনে কি হয়। I always felt sorry for that lonely little platform, এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মের জন্য আমার সবসময় দুঃখ অনুভব হয়। and for the place that nobody wanted to visit, এমন একটা জায়গা যে জায়গায় কেউ ঘুরতেই যেতে চায় না, এই কেমন জায়গা, তো তার জন্য আমি দুঃখ অনুভব করি। I decided that, আমি ডিসাইড করলাম যে ঠিক করলাম এটা যে কি one day I would get off the train at দেউলি, আমি দেউলি স্টেশনে একদিনকে ট্রেন থেকে নামবো and spend the day there, এবং সেখানে দিনটা কাটাবো just to please the town, কেন করব সেটা, শুধুমাত্র এই টাউনকে প্লিজ করার জন্য, টাউনকে খুশি করার জন্য। দেখো কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে এখানে, টাউন যেন একটা হিউম্যান বিইং, তার মধ্যে যেন অনুভূতি আছে, সে যেন সে মানে যে যদি ন্যারেটর ওখানে নামে তাহলে যেন সেই টাউনটা খুশি হবে। এখানে টাউনটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। এমসিকিউ পেতে পারো, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে এখানে কি ইমেজ, আমি নট ইমেজ, এখানে কি ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি, তখন বলতে হবে পার্সনিফিকেশন আছে, কারণ টাউনটাকে এখানে হিউম্যান লাইক সেন্সে হাইলাইট করা হয়েছে যে আমি বা ন্যারেটর ওখানে নামবেন টাউনটাকে খুশি করার জন্য। টাউন বেচারা দুঃখী হয়ে আছে, এই আমি কেমন আমার অবস্থা হলো, কেউ আসে না এখানে, তো টাউন দুঃখী আছে, তো ন্যারেটর ওই টাউনকে খুশি করার জন্য একদিন নামবেন ওখানে দিনটা তিনি কাটাবেন। তারপরে I was 18, এবার ন্যারেটর নিজের ব্যাপারে ফোকাস করছেন যে আমি কি, আমি কে, আমার সম্পর্কে একটা পরিচয় দেওয়ার দরকার আছে, তো তিনি এখানে পরিচয়টা দিচ্ছেন। তিনি বলছেন আমার বয়স তখন ছিল 18, I was 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার গ্র্যান্ডমায়ের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছিলাম। আর আগেই আমরা দেখেছি যে তিনি বলেছেন তিনি কলেজে পড়েন, তাহলে এজ ওয়াইজ বিষয়টা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সেই রাতের ট্রেনটা দাঁড়ালো সেই দেউলি স্টেশনে। A girl came down the platform selling baskets, এখানে গল্পের একটা ভাইটাল ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে। তিনি বলছেন এখানে একটি মেয়ে আসছে, যে মেয়েটি ওই প্ল্যাটফর্মে আসলো সেলিং বাস্কেটস। সে ওখানে আসলো কি জন্য, না ঝুড়ি বিক্রি করার জন্য, ঝুড়ি বিক্রি করতে সে ওখানে এসেছে। It was a cold morning, এটা ছিল ঠান্ডা সকাল, and the girl had a shawl thrown across her shoulders, আর সেই মেয়েটির গায়ে ছিল একটা শাল যেটা সে নিজের আর কি কাঁধে জড়িয়ে রেখেছিল। Her feet were bare, তার পা ছিল bare মানে খালি পা ছিল, and her clothes were old, এবং তার জামা কাপড় ছিল পুরনো। But she was a young girl, কিন্তু সে ছিল একটা অল্প বয়সী মেয়ে। এই যে কথাটা এখানে বলা হয়েছে যে ইয়াং গার্ল, এখানে ইয়াং শব্দটার কিন্তু একটা বিশেষ মিনিং রয়েছে। কিরকম ভাবে লক্ষ্য করে দেখো যে আগের লাইনেই বলা হয়েছে ক্লোথস ওয়্যার ওল্ড, তাই না, ওল্ড বলা হলো, ওল্ড বলেই তারপরে কি বলা হচ্ছে, যে মেয়েটা আসলো সে হলো ইয়াং, তাহলে ওল্ড আর ইয়াং দুটো অপোজিট সেন্স হাইলাইট করা হচ্ছে, কন্ট্রাস্ট ক্রিয়েট করা হচ্ছে। কন্ট্রাস্ট ক্রিয়েট করা হচ্ছে যে যদিও তার জামা কাপড়গুলো ওল্ড, কিন্তু তাই বলে তুমি তাকে
তাকে ওল্ড ভেবে নিও না, সে ইয়াং মানে তার বয়স কম, তার মধ্যে একটা এনার্জি রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি গুড লুকিং সেন্সেও কিন্তু এই পয়েন্টটা হিন্ট করছে। ওকে, তারপরে ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে যখন হাঁটছে কিরম ভাবে হাঁটছে, বলছে গ্রেসফুলি হাঁটছে, মানে তার মধ্যে একটা সৌন্দর্যতা রয়েছে, আর কি অ্যান্ড উইথ ডিগনিটি, মর্যাদা রয়েছে। সে যখন ওয়াকিং করছে তুমি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়বে, তার হাব ভাব এই সেন্সে কিন্তু বলা হয়েছে। খুব সুন্দর একটা মানে বলতে পারো ব্যক্তিত্ব যেন ন্যারেটর এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এই সেকশনটা থেকেই বুঝতে পারছি যে ন্যারেটর কিন্তু মেয়েটির প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন। এবার এইখানে কিন্তু যে প্রত্যেকটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে মেয়েটি কি পড়েছিল, কিভাবে আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, এখান থেকে এমসিকিউ পসিবল আছে, তাই জন্য অবশ্যই এই জায়গাগুলো দেখবে। তারপরে দেখো কি বলছে, when she came to my window she stopped। এবার মেয়েটা তো ঝুড়ি বিক্রি করছে, তো বিক্রি করার জন্য ওই ট্রেনটাকে ফলো আপ করবে অবশ্যই। তো ট্রেনটা যখন মানে যাচ্ছে, ট্রেনটার পাশ দিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে আলটিমেটলি ওই মেয়েটা যখন ন্যারেটরের জানলার কাছে আসলো তখন কি হচ্ছে, শি স্টপড, সে মেয়েটা ওখানে থামলো। শি স দ্যাট, মেয়েটা দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তার দিকে নিখুঁতভাবে দেখছি, মানে খুব গভীরভাবে তার দিকে আমি দেখছি। এটা মেয়েটা ভালোভাবে দেখেছে, নোটিস করেছে। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথম ভান করলে যেন সে খেয়াল করেনি। ওকে, বাট ন্যারেটর বুঝতে পেরেছে মেয়েটা আমায় দেখেছে যে আমি তার দিকে তাকিয়ে আছি, কিন্তু মেয়েটা এই পয়েন্টটাকে খুব একটা গুরুত্ব দিল না। প্রথমে একটা ভান করলো যে না ঠিক আছে আমি অত খেয়াল করিনি, এরকম একটা ব্যাপার। শি হ্যাড আ পেল স্কিন, এবার তার স্কিন টোনটা কি বলা হচ্ছে, তার গায়ের যে স্কিনের কালার সেটা হচ্ছে বলছে পেল। এখানে বলতে পারো ফ্যাকাশে সেন্সে এরকম বলা হয়েছে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আবারও একবার কন্ট্রাস্ট ক্রিয়েট করা হচ্ছে। পেল স্কিন, আর পেল স্কিনে যদি শাইনি ব্ল্যাক হেয়ার হয় তাহলে সেই হেয়ারটা অনেক বেশি ভাইব্রেন্ট হয়ে সামনে ফুটবে। তো সেই সেন্স থেকে একটা দুর্দান্ত মানে বলতে পারো একটা বিউটিফুল ইমেজ এখানে কিন্তু ন্যারেটর ক্রিয়েট করেছেন। শাইনি ব্ল্যাক হেয়ার, চকচকে কালো কুচকুচে চুল মেয়েটার রয়েছে, আর কি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং তার যে চোখ দুটো, এইটা ন্যারেটরের খুবই মানে বলতে পারো ন্যারেটরকে অ্যাট্রাক্ট করেছিল এই চোখ দুটো। সেই চোখের বর্ণনা কিন্তু ন্যারেটর বিভিন্নভাবে গল্পের মধ্যে বিভিন্ন জায়গায় দেবেন। তো প্রথমে বলা হচ্ছে চোখটাকে কিরকম ভাবে না, বলা হচ্ছে ডার্ক ট্রাবলড আইজ, ডার্ক আইজ, আর তার সাথে সাথে কি ট্রাবলড। এই ট্রাবলড ইন দ্য সেন্স হতে পারে ওয়ারিড অর্থ বোঝাতে চাইছেন, যে তার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে, আমাকে এইগুলো সেল করতে হবে, এই সমস্ত একটা বিষয় আছে। আরেকটা পয়েন্ট থেকেও এখানে কিন্তু ট্রাবলটাকে আমরা জাজ করতে পারি, সেটা হলো এখানে মেয়েটার চোখ এক্সপ্রেশন, চোখের যে এক্সপ্রেশনটা সেইটা কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে, মানে তার মধ্যে একটা মানে এক্সপ্রেসিভ সেন্স যেটা, সেটা কিন্তু খুব ডিপ রয়েছে। এইটাকে ন্যারেটর বোঝাতে চাইছেন, সেটাই তোমরা একটু পরেই বুঝতে পারবে এই লাইনে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড eloquent met mine, এবং সেই চোখ দুটো যেটা সার্চ করছিল, কি সার্চ করছিল, অবভিয়াসলি কাস্টমার সার্চ করছিল যে ঝুড়ি কিনবে তার থেকে, এরকম ভাবে সেই সেন্স থেকে সার্চিং বলা হয়েছে। আর কি অ্যান্ড eloquent মানে যে কথা বলে, যে কথা বলায় খুব ভালো, এরকম সেন্সে আমরা eloquent কথাটা বলি, এখানে চোখ কথা বলে সেটার কথা বলা হচ্ছে, তার চোখ কথা বলে। সেই eloquent eyes কি হলো, met mine, আমার সঙ্গে চোখাচোখি হলো, আমার সঙ্গে আমার চোখ আর তার চোখ একে অপরকে দেখলো। খুব সেই যে মানে বলতে পারো রোম্যান্টিসিজম, এই রোম্যান্টিসিজম এখান থেকে কিন্তু জেনারেট করছে। এবার দেখো She stood by my window for some time and neither of us said anything. সে তখন আমার জানলার কাছে দাঁড়ালো for some time, কিছু সময়ের জন্য দাঁড়ালো, and neither of us said anything, এবং আমাদের মধ্যে কেউ কিছু বললো না। But when she moved on, কিন্তু যখন সেই মেয়েটি ওখান থেকে আর কি চলে গেল, সরে গেল, যেই I found myself leaving my seat and going to the carriage door, আমি নিজেকে খুঁজে পেলাম। I found myself, নিজেকে খুঁজে পেলাম কিরকম অবস্থার মধ্যে, আমি নিজেকে দেখলাম যে আমি আমার সিট ছেড়ে দিয়েছি। ন্যারেটরের নিজের সেন্স নেই, তিনি কি করছেন, তিনি যেন ফ্লোতে এগিয়ে যাচ্ছেন, কাজটা করে ফেলছেন, তিনি তার সিট ছেড়ে দিয়েছেন। লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ মানে কামরাটা, তার কামরার সেই দরজার কাছে তিনি চলে গেছেন। অ্যান্ড কি অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং তারপরে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম।
কেমন ভাবে গতিতে তিনি কাজটা করলেন, এবং তিনি সেটা যেন নিজের মানে লাইক তার স্বইচ্ছায় ভেবে চিনতে কাজটা করেছেন তা নয়। মেয়েটা যেই সরে গেল এমনই একটা মানে বলতে পারো ইম্পালস তিনি ফিল করলেন যে তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না, দ্রুত গতিতে ওখান থেকে উঠে গিয়ে তিনি কিন্তু প্ল্যাটফর্মে চলে আসলেন। লুকিং দ্য আদার ওয়ে, এবং সেখানে আসার পরে আমি অন্যদিকে দেখছি কি দেখছে, আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হাঁটতে হাঁটতে ওই যে অন্যদিকে টি স্টলটা আছে, চায়ের দোকানটা আছে যেটার কথা নাইটের আগে একবার উল্লেখ করলেন, সেখানটায় গেলাম। আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার, গিয়ে দেখলেন সেখানে একটা কেটল মানে কেটলি, চায়ের কেটলি বসানো আছে, একটা অল্প আগুনে, স্মল ফায়ার, অল্প আগুনে বসানো আছে, তাতে বয়লিং, কি বয়েল হবে, অবশ্যই জলই গরম হচ্ছে সেটার কথা বলা হয়েছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু যে ওই স্টলের ওনার সে ছিল বিজি কিসে, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। সেই ওনার ছিল বিজি, ব্যস্ত ছিল কোথায়, এই দোকানদার যে ছিল সে এই ট্রেনের কোথাও একটা তার চাটা সে দিচ্ছে কেন সেরকম কারণে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমাকে ফলো করে দোকানের পিছনে আসলো। বিহাইন্ড এমসিকিউ আসতে পারে, দোকানের কোন জায়গায়, ফ্রন্টে না বিহাইন্ডে, তো খেয়াল করে বিহাইন্ড কথাটা কিন্তু লিখবে। উচ্চারণের ক্ষেত্রে এই যে বিহাইন্ড আমি বলছি, বিহাইন্ডও বলতে পারো, বিহাইন্ডও বলতে পারো। বিহাইন্ড প্রনাউন্সিয়েশনটা করলে এটা হচ্ছে তোমার ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আর বিহাইন্ড এটা আমেরিকান প্রনাউন্সিয়েশন, যেটা ভালো লাগে করো। তারপর ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তো এখানে দেখো এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই জায়গাটা বারবার বলি স্টুডেন্টদেরকে। কেন? কারণ এই পয়েন্ট অফ ভিউ থেকে মানে এখানে যে মেয়েটা অ্যাকচুয়ালি স্পিকিং করছে ফার্স্টে, কনভারসেশন স্টার্টার যে করছে, কনভারসেশনের যে স্টার্টার সে হলো এই মেয়েটা, সে প্রথমে প্রশ্নটা করছে। ওকে, সে বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তো আপনি কি ঝুড়ি কিনতে চান, এই যে কথাটা বলা হয়েছে। খেয়াল রেখো প্রশ্ন যদি আসে যে হু ইজ দ্য কনভারসেশন স্টার্টার, তাহলে অবশ্যই এমসিকিউ আসলে সেখানে মেয়েটার কথা লিখতে হবে, সেই প্রথম কথাটা বলছে। দে আর ভেরি স্ট্রং, ঝুড়ির ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সেই ঝুড়িগুলো কেমন না ভেরি স্ট্রং, মেড অফ, তৈরি হয়েছে কি দিয়ে, দ্য ফাইনেস্ট কেন, সব থেকে সুন্দর কেন দিয়ে, কেন মানে বেত দিয়ে তৈরি। বেত শুধু মারার ক্ষেত্রেই কাজে লাগে না, বেত দিয়ে অনেক কিছু জিনিস হয়, তাই তো আশা করি তোমরা জানো, আর তোমাদের অনেকের বাড়িতে রয়েছে। তো সেই কেন দিয়ে তৈরি ঝুড়ি, আগেকার দিনের ব্যবহার খুব হতো, এখন কমে গেছে। যাই হোক, নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তো তিনি বলছেন, ন্যারেটর বলছেন যে না আমার তো লাগবে না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। তারপর দেখো কি হচ্ছে, we stood looking at each other for what seemed a very long time, আমরা সেখানে দাঁড়িয়ে থাকলাম কেমন অবস্থায়, বলছে লুকিং অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে আমরা রয়েছি, ফর হোয়াট সিমড, যেটা মনে হলো যে আ ভেরি লং টাইম, কনফার্ম তিনি বলতে পারবেন না যে কতক্ষণ তিনি একে অপরের দিকে তাকিয়েছিলেন, কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেল এখানে, অনেকটা সময়। অ্যান্ড শি সেড, এবং তিনি তখন এখানে তিনি বলছেন, ন্যারেটর বলছেন, মেয়েটা তখন বললো, কি বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি নিশ্চিত যে আপনার ঝুড়ি লাগবে না? ওকে, অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান আই সেড। যখন মেয়েটা এরকম বারবার বলছে তো ন্যারেটর আটকাতে পারলেন না, ন্যারেটর বলে হ্যাঁ ঠিক আছে দিন, ঝুড়ি দিন, আমি নেব, আমাকে একটা ঝুড়ি দিন। And I took the one on top and gave her a rupee, আমি একদম উপরের দিকে যে ঝুড়িটা ছিল সেটা নিলাম, আর তাকে আমি কত দিলাম, অ্যামাউন্ট দিলাম কত, 1 টাকা দিলাম, আর রুপি। এমসিকিউ আসতে পারে, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আমার মধ্যে এত স্পর্ধা ছিল না, তাই হার্ডলি ডেয়ারিং, আমি এত স্পর্ধা দেখাতে পারিনি যে তার আঙুলগুলো আমি স্পর্শ করি। এই কথার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে ন্যারেটর কিন্তু বেশ রেসপেক্টফুল, তিনি জানেন একজন স্ট্রেঞ্জার, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যতই তাকে ভালো লাগুক তিনি কিন্তু লিমিটটা ক্রস করতে পারেন না। এইগুলোই কিন্তু আমাদের শেখার আছে, ভালো কাউকে লাগতেই পারে, কিন্তু তাই বলে আমরা যদি আমাদের বাউন্ডারি লাইনটা ক্রস করে ফেলি তাহলে সেই অসভ্যতামির জায়গায় সেটা কিন্তু চলে যায়, সেটা কোনোভাবেই সঠিক নয়। একটা এমন পয়েন্টে আমাদের সেই রিয়েলাইজেশনটাকে আনতে হয় যেখান থেকে আমরা যেন একটা সঠিক রাস্তা দেখতে পাই। তো সেই সেন্সটাই কিন্তু ন্যারেটর এখানে হাইলাইট করলেন যে হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। ওকে, তারপর as she was about to speak, যখন সেই মেয়েটি কথা বলতে যাচ্ছিল, about to speak মানে বলতে যাবে এরকম, the guard blew his whistle, তখন দেখো যেরকম হয় আর কি, জীবনে এরকম বহু ঘটনা আমরা ফেস করি, একদম ভালো কিছু একটা ঘটার মুহূর্তেই তখন সেই সময় একটা কেউ
আসবে যে গন্ডগোল করে দিয়ে চলে যাবে। তো এখানে সেরকমই গার্ডটাকে বোঝানো হয়েছে এরকমভাবে। সেই গার্ড কি করছে, গার্ড তখন তার হচ্ছে ওই বাঁশি বাজিয়ে দিল, হ্যাঁ এবার ট্রেন ছাড়বে। শি সেড সামথিং, বাট জোরে তো সাউন্ড হতে শুরু করে দিয়েছে। সে কিছু বললো মেয়েটা, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। ঘন্টা বাজছে ঢং ঢং করে, সেই ঘন্টার আওয়াজ স্টেশনে কি করে কেউ কিছু শুনতে পারবে, জোরে জোরে আওয়াজ হচ্ছে তো। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের হিসিং সাউন্ড। জানো যে আগেকার দিনে যখন ট্রেনগুলো চলতো যে সাউন্ডটা হতো ওই সাউন্ডটাকে হিসিং সাউন্ড বলা হয়েছে। এই যে হিসিং, হিস কথাটা সাপ যখন ছোবল দেয়, সেই সাপের ছোবল দেওয়া থেকে কিন্তু এসেছে কথাটা, তার সাউন্ডের বেসিসে। যখন কোনো সাউন্ড বেসিসে কোনো শব্দ তৈরি হয় তখন সেটাকে বলা হয় অনোম্যাটোপিয়া। ওকে, অনোম্যাটোপিয়া আমি এখানে লিখে রাখছি, লিখে রেখে ওটা ম্যাটোপিয়া, POEIA, এই স্পেলিংটা কিন্তু ভুল করবে না, অনোম্যাটোপিয়া। ওকে, তো যদি প্রশ্ন আসে এমসিকিউতে যে এখানে এই যে ফিগার অফ স্পিচ অনোম্যাটোপিয়ার ব্যবহার কোথায় হয়েছে এই লাইনটার মধ্যে, তাহলে কিন্তু এই হিসিং শব্দটা হবে। ওকে, তারপর কি বলছে দেখো, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। এবার তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার যদি ন্যারেটর মানে ডিলে করে তাহলে ডেফিনেটলি ট্রেন মিস হয়ে যাবে। তো তাকে দৌড়ে গিয়ে সেই ট্রেনটাকে কিন্তু ধরতে হয়, এবং তাই জন্য তাকে দৌড়াতে হচ্ছে এবং তার কম্পার্টমেন্টে তিনি উঠতে পারছেন। The carriage shuddered and jolted forward. ক্যারেজটা কি করছে, মানে অর্থাৎ কামরাটা, ওই ট্রেনের কামরাটা তখন শাডার্ড করছে। শাডার্ড মানে কেঁপে উঠছে, হ্যাঁ ঝাঁকুনি লাগছে। আর জল্টেড ফরওয়ার্ড, এই কাঁপতে কাঁপতে সেটা সামনের দিকে এগোচ্ছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঝিক 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 চলছে ট্রেন। তখন I watched her as the platform slipped away. আমি দেখতে লাগলাম তাকে, কি দেখতে লাগছে, কেমন অবস্থায়, আমি দেখতে লাগলাম মেয়েটাকে যে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তাকে আমি দেখতে পাচ্ছি। প্ল্যাটফর্ম যখন আস্তে আস্তে স্লিপ অ্যাওয়ে, শুধু ইমোশনটাকে ফিল করো, শব্দের ব্যবহারগুলো দেখো। বলা হয়েছে প্ল্যাটফর্মটা স্লিপ করে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমি চেষ্টা করছি যেন মন থেকে আমি চাইছি ওটাকে গ্রিপ করে রাখি, পারছি না। প্ল্যাটফর্মটা আস্তে আস্তে স্লিপ করে যাচ্ছে, তো স্লিপড অ্যাওয়ে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সেই মেয়েটি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে রয়েছে সেখানে। অ্যান্ড শি ডিড নট মুভ, মেয়েটা কিন্তু ওখান থেকে নড়লো না। এই যে কথাটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানে ইমোশনটা যে বোথ সাইড থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ দেখো মেয়েটা এখানে কি করতে এসেছিল একটু ভাবো, মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতে এসেছিল। সে তো প্রথম থেকে জানতো না যে ন্যারেটরের সঙ্গে দেখা হবে। তো ঝুড়ি বিক্রি করতে এসে সে দেখতে পেলো যে ন্যারেটরকে দেখলো, এবং তার প্রতি তার একটা অ্যাফেকশন জানি না, কিন্তু অ্যাটলিস্ট কোথাও একটা ইন্টারেস্ট চলে আসলো। এই সেন্স থেকে ন্যারেটর এখানে এবং মেয়েটা একে অপরের প্রতি যে মানে একটা কানেকশন ফিল করেছিল, সেটার জন্য মেয়েটা কিন্তু ওখান থেকে সরতে পারছে না। সে দাঁড়িয়ে আছে, সে দেখছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, দেখো মেয়েটা আমার দিকে দেখছে আর কি করছে, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছে। এই যে হাসিটা দিচ্ছে, এই হাসিটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মেয়েটা কিন্তু কোথাও ন্যারেটরকে যেন অ্যাকসেপ্ট করছে, তার দিক থেকেও ফিলিংসটা ছিল সেই জন্য। এবার যাই হোক, এখন সেটা তো আমরা এক্স্যাক্টলি জানি না যে তার মাইন্ডে কি চলছিল। হতে পারে সে এমনি হাসছিল যে ঝুড়ি কিনে নিয়েছে, আমার ঝুড়ি বিক্রি করার দরকার ছিল, ঝুড়িটা বিক্রি হয়ে গেছে তাই হাসি দিচ্ছে, হতে পারে। আবার অথবা আমরা একটু ইমোশনালি এরকমভাবে ভাবতে পারি, বিটুইন দ্য লাইন্স ফ্যাক্টর তো, তাই জন্য বিভিন্ন রকমভাবে এগুলো আমরা জাজ করতে পারি। যাই হোক, আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। তো আমি তাকে দেখতে লাগলাম ততক্ষণ পর্যন্ত, মানে আমি চোখ সরাচ্ছি না, আমি ওকে দেখে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার সামনে একটা সিগন্যাল বক্স চলে আসে এবং আমাকে সেটা চোখের সামনে সেটা ঢেকে দেয় এবং আমি আর দেখতে পাই না। এরকম হলো। তো যতক্ষণ না পর্যন্ত সেই সিগন্যাল বক্সটা আসলো ততক্ষণ পর্যন্ত আমি তাকে দেখতে লাগলাম। অ্যান্ড দেন, এবং তখন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, সো স্যাড। তারপরে জঙ্গল শুরু হয়ে গেল, এবং জঙ্গল এত ঘন ওখান থেকে আর স্টেশনকে দেখা যাওয়াই সম্ভব নয়। তো জঙ্গলটা স্টেশনটাকে লুকিয়ে দিল। কিন্তু I could still see her standing there alone, কিন্তু আমি তাকে তখনও দেখতে পেলাম, একা দাঁড়িয়ে আছে মেয়েটা। এই যে কথাটা, এটা একটুখানি কনফিউশন তৈরি করে। তো এটার প্রধানত মনে হতে পারে যে কি করে দেখতে পাচ্ছে, যে ওখানে তো বললো যে জঙ্গলটা ঢেকে গেছে, তাহলে কি করে দেখতে পাচ্ছে আবার। তো এখানে ন্যারেটর অ্যাকচুয়ালি ইমেজটার কথা বলছেন, এক্স্যাক্টলি কিন্তু বলছেন না যে তিনি প্রপারলি দেখতে পাচ্ছেন। এরকম কিছু সেন্স থেকে তিনি দেখতে পাচ্ছেন মেয়েটাকে, কারণটা যে ওই মেয়েটা যেখানটা দাঁড়িয়েছিল তার ইমপ্রেশনটা এতটাই ডিপ ছিল ন্যারেটরের মনে, যে সেই লুকটা যেন তার চোখে ভাসছে। তাই জন্য ট্রেনটা যখন আলটিমেটলি এরিয়াটা ক্রস করে গেছে
তখন সেখানেও কিন্তু মানে যখন পুরো জঙ্গলের স্টেশনটাকেই ঢেকে দিয়েছে আর স্টেশনটাই দেখা যাচ্ছে না, তো মেয়েটাকে কোথা থেকে দেখা যাবে? তো পসিবল নয় প্র্যাকটিক্যালি, বাট ন্যারেটর কিন্তু তবুও সেন্স করতে পারছেন ইমেজটা তার চোখে যেন আটকে আছে, এরকমভাবে কিন্তু ন্যারেটর এটা হাইলাইট করেছেন। তো এই পর্যন্ত আজকে আমি পড়ালাম। এর নেক্সট সেকশনটা আমি পরের ক্লাসে তোমাদেরকে বোঝাবো এবং ডিটেলসে এই এরকম যে দেখলে এরকমভাবে সব কিছু আলোচনা করবো এবং অবশ্যই প্র্যাকটিস ওয়ার্ক থাকবে। এই চ্যাপ্টারের উপরে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আমি তোমাদের তৈরি করে দেবো, কোনো সমস্যাই হবে না। তো তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। বাই বাই, টেক কেয়ার।